আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায়ের উপরে মোস্ট ইম্পর্টেন্ট যেই এমসিকিউগুলো আসবে, তোমাদের এমসিকিউগুলো যেই প্যাটার্নে আসবে, যেই এমসিকিউগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি কমন, ঠিক আছে, সেগুলোর উপর আমরা কি করব, আজকে একটা ফাটাফাটি ক্লাস নিব। কি করব আজকে? একটা ফাটাফাটি ক্লাস নিব। তো আমাদের কি করতে হবে প্রথমেই ক্লাসে সংযুক্ত হয়ে শেয়ার করে দিতে হবে। তারপর খাতা নিয়ে কি করতে হবে, আমাদের এই গুরুত্বপূর্ণ যে এমসিগুলো তুমি পারো না সেগুলো কি করে নিবা, নোট করে নিবা। ঠিক আছে? আচ্ছা, আমার কথা সব কিছু ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে একটু জানাও তোমরা সবাই। আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা সব কিছু আমাকে একটু জানাও। আচ্ছা, আমার কথা সবকিছু ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, সবাই 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 সংযুক্ত হয়ে বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং কি করে দাও, এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। ঠিক আছে? সবাই সবাই আমি তোমাদের যে বিভিন্ন গ্রুপে অ্যাড করেছি সেখানে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই কি করে যাও, যুক্ত হয়ে যাও এবং বই খাতা নিয়ে কি সবাই প্রস্তুতি নাও। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ফাটাফাটি ক্লাস নিব অর্থনীতি প্রথম পত্রের উপরে। এই জায়গা থেকে, এই এমসিগুলো থেকে, এই প্যাটার্নের এমসিগুলো থেকেই আমাদের সবচেয়ে বেশি এমসিগুলো আসবে এবং কমন পড়বে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, সবাই সবাই তোমার যার যার ইয়েতে দিয়ে দাও। ঠিক আছে? তোমরা যার যার বন্ধুদের মেনশন করে দাও, তোমাদের যে বন্ধুদের গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, সেখানে শেয়ার করে দাও। ঠিক আছে? সবাই যাদের অর্থনীতি সাবজেক্ট আছে তারা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই উপকৃত হবা। ঠিক আছে? অবশ্যই উপকৃত হবে, আমি সেই আশা তোমাদেরকে দিতে পারি। ঠিক আছে? সেই আশা অবশ্যই আমি তোমাদেরকে দিতে পারি। আচ্ছা, দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখো, মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়? বলো, মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়? অভাবের তুলনায় সম্পদ বেশি থাকায়, অভাবের তুলনায় সম্পদ কম থাকায়, সম্পদ সীমিত কিন্তু সসীম, অভাব সীমিত কিন্তু সম্পদ অসীম। আমাদের যে অর্থনীতিবিদগণ, ঠিক আছে, এল রবিন্স, তারপরে মার্শাল, ঠিক আছে, প্রমুখ যে অর্থনীতিবিদ আছে, তাদের যে সংজ্ঞায় আমরা দেখেছি যে আমাদের কি অভাব, অসীম অভাব এবং সীমিত সম্পদ, এবং সম্পদের কি আছে, দুষ্প্রাপ্যতা আছে, এবং সম্পদের কি আছে, দুষ্প্রাপ্যতা আছে। এই তোমরা সবাই সবাই করে দাও, সবাই শেয়ার করে দাও, সবাই সবগুলো গ্রুপে শেয়ার করে দাও, সবাই সবগুলো গ্রুপে শেয়ার করে দাও। এই তো সবাই। আচ্ছা, তাহলে কি হবে, অ্যান্সার করো তো। এ বি সি ডির মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো তো একটু সবাই। এ বি সি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো তো একটু সবাই। একটু সবাই কমেন্ট করো। এই এই অর্থনীতি যাদের আছে তারা ক্লাসে আসো না কেন বলো? অর্থনীতি যাদের আছে ক্লাসে আসো না কেন? গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। 100-র উপরে প্রশ্ন তোমাদের সলভ করে দিব, 100-র উপরে বেশি প্রশ্ন তোমাদের সলভ করে দিব। ঠিক আছে? আচ্ছা, এই তো সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, যাদের অর্থনীতি আছে তাদেরকে মেনশন করে দাও। যারা ক্লাসে এমন যুক্ত হয়েছে আমার অর্থনীতি নাই, তাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যাদের অর্থনীতি আছে। ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে অভাবের তুলনায় সম্পদ বেশি থাকায় আমাদের দেশ সহ পুরো পৃথিবীতে আমাদের যে পরিমাণের কি আছে, সম্পদ আছে, বা আমাদের উৎপাদনমুখী যে সম্পদ আছে, যে সম্পদগুলা বা যেই উপকরণগুলো আমরা কি করি, আমরা জৈবিক চাহিদা হিসেবে গ্রহণ করি, সেই অভাবের তুলনায় সম্পদ কখনোই বেশি নাই এই পৃথিবীতে। অভাবের তুলনায় সম্পদ বেশি নাই, তাহলে এটা হবে না। তারপরে দেখো, অভাবের তুলনায় সম্পদ কম থাকায় এটা হতে পারে। দেখো, সম্পদ সীমিত কিন্তু অভাব সসীম মাত্র, এটা হবে না। সম্পদ সীমিত ঠিক আছে, অভাব তো সসীম না, অভাব অসীম, এটা হবে না। অভাব সীমিত হবে না, অভাব কি, অসীম অভাব, তাহলে এটা হবে না। তাহলে হবে কোনটা, অভাবের তুলনায় সম্পদ কম থাকায়। এই আমার কলিজার ভাই বোনেরা তোমরা ক্লাসটা শেয়ার করতেছো না কেন বলো? এটা কি প্রতিদিন বলে দিতে হবে? বলো, বাইরে কি প্রতিদিন এটা বলে দিবে? এটা মাস্ট ইম্পর্টেন্ট। বাইরে তোমাদের থেকে প্রতিদিন হিসেবে শুধু ভালোবাসার জন্য কি চাই, শেয়ার চাই। তোমরা সবাই দুমায়ে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো, দুমায়ে শেয়ার করো সবাই। এমডি আল ফারুক ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা সবাই
বস চলে আসি। টিটুলস, এমডি টিটুল সাকি, নাম নাম যদি উচ্চারণ করতে ভুল হয় তাহলে মাফ করবো আমাকে। অসংখ্য ধন্যবাদ। ফাইজা চৌধুরী আমার নেই, তারপর আমি শেয়ার করে দিয়েছি। পপি শেয়ার ডান। যারা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ এমডি আব্দুল, আমার স্নেহের ছোট ভাই। মনিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও। তারপরে দেখো, যাদের অর্থনীতি নাই তারা যদি ক্লাসে যুক্ত হও, যাদের অর্থনীতি আছে তাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, 100-এর উপরে গুরুত্বপূর্ণ। আমি 4টা অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, এই 4টা অধ্যায় থেকে যদি তোমার পাঁচটা এমসিকিউ কমন পড়ে এক ক্লাস থেকে, তাহলে তোমার আর কি লাগে? এই 5টা যে কমন পড়বে এটা 100% শিওর। কেন পড়বে এমন বলো? হুবহু আসতে পারে, হুবহু আসতে পারে, বা ঠিক এই আঙ্গিকেই আসতে পারে। যেমন এটা বলতে পারে সমস্যার সম্মুখীন হয়, যেমন অভাবের তুলনায় সম্পদ কম, তাহলে হতে পারে সম্পদ কম কিন্তু অভাবের তুলনা অভাব অসীম, অভাব অসীম সম্পদ সীমিত, এরকম থাকতে পারে। শুধু জাস্ট একটু ঘুরিয়ে দিবে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, সবাই সবাই তোমরা 50+ শেয়ার করো, 50+ শেয়ার করো, 50+ শেয়ার করো। আচ্ছা, এরপরে আসো। এরপরে কিসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণের সমস্যায় পড়ে? বলো, কিসের জন্য মানুষ তার সকল অভাব, আমাদের মানুষের যে অভাবগুলো আছে, কিসের জন্য সেই অভাব একসাথে পূরণের সমস্যায় পড়ে? সম্পদ স্বল্পতার জন্য, অভাবের তীব্রতার জন্য, তুলনামূলক গুরুত্বের কারণে, সমন্বয় সাধনের কারণে। বলো, আমাদের যে অভাবগুলো আছে এর পূরণের জন্য আমাদের যে মানে প্রথম যে প্রতিবন্ধকতা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিবন্ধকতা, সেটা কি? আমাদের সম্পদ স্বল্পতার জন্য, নাকি অভাবের তীব্রতার জন্য, তুলনামূলক গুরুত্বের জন্য, সমন্বয় সাধনের জন্য? আমাদের অভাব তীব্রতার জন্য এটা তো আমাদের আছে, অভাব যে এত বেশি এটা তো আছে, এটা তো হবেই না, ঠিক আছে? তারপরে তুলনামূলক গুরুত্বের জন্য, দেখো আমরা অভাব এত থাকে, কিন্তু এর মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা না হলেই নয়, যেটা আবশ্যিক, যেটা আমাদের লাগবেই, সেটা আমরা করি। এর মধ্যে মোটামুটি আমরা কি করতে পারি? সমন্বয় সাধন করতে পারি, তাহলে এটাও হবে না। আমরা সমন্বয় সাধন করার চেষ্টা করি, কিন্তু এই যে সম্পদ স্বল্পতা, এটা আমরা সহজে চাইলেই সম্পদটা বৃদ্ধি করতে পারি না, চাইলেই আমরা পারি না। যদি আমরা সবাই আমাদের অর্থনীতির ভাষায় যদি বলি যে আমাদের সকলের উপযোগ সৃষ্টি করতে পারবে, উৎপাদন বৃদ্ধি করতে পারবে, মানুষের চাহিদার অভাব পূরণ করতে পারবে, মানুষের চাহিদা পূরণ করতে পারবে, তাহলে কি করতে হবে? এই পৃথিবীতে যত রকমের প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের যত রকমের এই সম্পদগুলো প্রক্রিয়াজাতকরণের উপকরণ আছে, সবগুলো কি করতে হবে? যথোপযুক্ত ব্যবহার করতে হবে। তাহলেই কি হবে? সম্পদের কি হবে? ওই যে বলে না যে তোমার যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে, সম্পদের পুরোপুরি সদ্ব্যবহার হবে, সঠিক ব্যবহার হবে। আচ্ছা, তাহলে এটা হবে কি? সম্পদ স্বল্পতার জন্য আমাদের সকল অভাব কি হয় না? একসাথে পূরণ হয় না। এরপরে দেখো, অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানব জীবনে কোন সমস্যার সূত্রপাত ঘটে? দেখো, অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানব জীবনে কোন সমস্যার সূত্রপাত ঘটে? পারিবারিক সমস্যার, এটা পারিবারিক সমস্যা তো হবে না, ঠিক আছে? যদিও আমাদের পারিবারিক সমস্যা হয়, কিন্তু আমাদের মানব জীবনের কথা যেহেতু বলছে, যেহেতু ব্যক্তিগত সমস্যার, মৌলিক অর্থনৈতিক সমস্যার, সামাজিক সমস্যা, এটার মধ্যে হচ্ছে আমাদের যেহেতু আমরা অর্থনীতি সাবজেক্ট পড়তেছি, তাহলে আমাদের অবশ্যই এটা অর্থনৈতিক কেন্দ্রিক হবে। দেখো, তাহলে অর্থনীতির মধ্যে আমাদের ফার্স্ট পেপারে কথা বলা ছিল যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলা, যে আমাদের অসীম অভাব, সম্পদের দুষ্প্রাপ্যতা, সম্পদ সীমিত, এই যে কথাগুলো, এই অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার এর ভিত্তিতে আমাদের মানব জীবনের কি হয়? সমস্যার সূত্রপাত হয়। দেখো, তোমার অসীম মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে বলেই তোমরা কি করো? মাঝে মাঝে বাবা মার সাথে কি করো? রাগারাগি করো, ঠিক আছে? তাদের সাথে কি করো? কটু কথা বলো, যে ঠিক আছে কলেজেই যাবো না, যদি কি না করো, আমাকে স্কুটি কিনে না দেও, আমাকে বাইক কিনে না দেও। স্কুটি, মেয়েরা বলে স্কুটি, ছেলেরা বলে বাইক না কিনে দিলে, ছেলেরা বলে ডিএসএলআর ক্যামেরা না কিনে দিলে, আইফোন না কিনে দিলে, এরকম, ঠিক আছে? এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলা, এগুলো মানব জীবনে সমস্যার সৃষ্টি বা সূত্রপাত ঘটায়। তারপরে দেখো, অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন? এই যে অসীম অভাব, ভালো করে দেখো, অসীম যে অভাব, এর জন্য সম্পদ কেমন? অসীম নো। সম্পদ কি ছিল? কম। অধিক নো। প্রচুর নো। তার মানে সীমিত, এটা সঠিক অ্যান্সার, সীমিত। তাহলে অসীম অভাবের জন্য সম্পদ কি? সীমিত। আচ্ছা, এরপরে দেখো, এই যে আসছে আমাদের কি আসছে?
আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে। ঠিক আছে প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী আমার কলিজার ভাই বোনেরা, তোমরা অবশ্যই অনেকে অবগত, হ্যাঁ যারা শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ। অবগত যে আমরা এইচএসসি 25দের জন্য ইচ্ছে করলে 2600 দিতে পারবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মূলত আমাদের এইচএসসি 25দের জন্য আমরা মাত্র 25 টাকায়, কত মাত্র 25 টাকায়, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে অনলাইন কোনো একটা প্রোগ্রামের জন্য, কোনো একটা কোর্স লঞ্চ করার জন্য তাদের কথা চিন্তা করে, শিক্ষার্থীবাদের কথা চিন্তা করে 25 টাকায় 13টা সাবজেক্টের 13টা মডেল টেস্ট নিবে, 25 টাকায় মাত্র এরকম প্রস্তুতি ম্যাচের আয়োজন করছে, এরকম কেউ নাই। কি প্রস্তুতি ম্যাচ কি হবে? প্রস্তুতি ম্যাচ কি হবে? তোমাদের সাথে হবে প্রস্তুতি ম্যাচ? তাহলে টপার ম্যাচে অবশ্যই এখনই কি করো, এখনই কি করবা, এই বিকাশ নাম্বারটা এসএস দিয়ে রাখো, এখন এসএস দিয়ে রাখো, এই বিকাশ নাম্বারে কি করো 25 টাকা সেন্ড মানি করে, তারপরে কি একটা ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বলে দেবা যে ভাইয়া আমি এই নাম্বার থেকে লাস্ট ডিজিট এত নাম্বার থেকে আমি কি করেছি 25 টাকা দিয়েছি, এবং আমাকে এই টপার বেস 25-এ কি বলে যারা মেম্বার আছে তাদের সাথে আমাকে এনরোল করে দেন। ঠিক আছে, মডেল টেস্ট শুরু হবে 18 জুন 2025, 18 জুন 2025। আচ্ছা এরপরে আসো, এই তো তারপরে আসি, পড়ার মধ্যে আসি, যেহেতু পড়ার মধ্যে থাকি এটা যুক্ত করে দিলাম, তোমাদেরকে মনে করে দিলাম, এটাই আমাদের ছিল একটা কি মানে আমাদের প্ল্যানিং ছিল যে তোমাদের একটু স্মরণ করে দিব। ঠিক আছে, আর কিছু না। কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? বলো, কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? সম্পদের দুষ্প্রাপ্যতা, অসীম অভাব, অসীম সম্পদ, সীমিত অভাব। বলো এই কথাটা কে বলছে? বলো কে বলছে এই কথাটা? কে বলছে? কোনটি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা? এল রবিন্স, অর্থনীতিবিদ। এই শিক্ষার্থীরা আমার কলেজের ভাই-বোনেরা, মনোযোগ কি আছে? মনোযোগ আছে? এল রবিন্স বলেছিলেন 3টি কথা। ঠিক আছে, সম্পদের দুষ্প্রাপ্যতা, অসীম অভাব, সসীম সম্পদ। ঠিক আছে, এই 3টার মধ্যে মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কি? সম্পদের দুষ্প্রাপ্যতা। তিনি মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা কাকে বলেছেন? তার 3টা এর ভিতরে সেটা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, অধ্যাপক রবিন্স অর্থনৈতিক সংজ্ঞা থেকে মানব জীবনে কয়টি অর্থনৈতিক সমস্যা? মাত্রই বললাম যে 3টি। কয়টি? 3টি। তারপরে অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটি ব্যবহার করেন কে? বলো, এই যে কতক্ষণ আগে বলছি, অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটি প্রবর্তন করেন কে, ব্যবহার করেন কে? এল রবিন্স, অর্থনীতিবিদ এল রবিন্স। ঠিক আছে, এরপরে ভালোবাসার পরই আমার নিয়মিত ছাত্রছাত্রীর মধ্যে সে একজন, নিয়মিত শিক্ষার্থী সে একজন। যারা বলেছ, মামুন হাসান বলেছ কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা এরপরে পপি সাথে বি, সঠিক অ্যান্সার। বাকিরা এরপরে দেখো, মানুষের জীবনে অভাব ও আকাঙ্ক্ষার ধরন কেমন? এই যে আমাদের অভাব আকাঙ্ক্ষা, আমাদের যে চাহিদা, আমাদের চাওয়া পাওয়া, ঠিক আছে, এগুলা কেমন? কেউ বলতে পারবে যে আমার মাত্র সসীম, মানে সীমিত, নগণ্য, স্থির, এগুলা কেউ বলতে পারবে? তোমাকে আজকে আইফোন কিনে দিলে, ঠিক আছে, কিছুদিন পরে যখন মানে কি বলে 18 প্রো ম্যাক্স বাইরে হবে, তখন তুমি 18 প্রো ম্যাক্স কেনার জন্য তোমার চাহিদা হবে, নতুনভাবে তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে? অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ? মনে আছে তোমাদের? অ্যাডাম স্মিথ, তারপরে পল এ স্যামুয়েলসন, অধ্যাপক মার্শাল, কার্ল মেঞ্জার। বলো কার্ল মেঞ্জার, এর মধ্যে কে? বলো একটু সবাই কমেন্ট করো। 9 নাম্বার, সবাই কমেন্ট করো 9 নাম্বার। নীল আকাশে নীলপরি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আপু বা ভাইয়া? কারণ এটি থেকে আমি বুঝতে পারতেছি না সে আপু না ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এরপরে এই 9 নাম্বার সবাই কমেন্ট করো, 9 নাম্বার সবাই কমেন্ট করো, সবাই 9 নাম্বার কমেন্ট করো, সবাই 9 নাম্বার, সবাই 9 নাম্বার কমেন্ট করো, সবাই 9 নাম্বার কমেন্ট করো, সবাই 9 নাম্বার কমেন্ট করো। এটা কি হবে বলো? অধ্যাপক
মার্শাল, অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল তিনি বলেছেন কি আমাদের অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞানের সাথে তিনি কি করেছেন, অভিহিত করেছেন বা তুলনা করেছেন, অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। ঠিক আছে, দেখো এই যে দেখো আমাদের একটা দেশের মধ্যে মানে কি পরিমাণের আমাদের মানে অভাব আছে, চাহিদা যোগান, আমাদের বুক, আমাদের সঞ্চয়, ঠিক আছে, আমাদের বিনিয়োগ, ঠিক আছে, সবকিছু যদি আমাদের এই যে পরিসংখ্যানিক বোর্ড আছে, আমাদের এনবিআর আছে, রাজস্ব বোর্ড আছে, এক কথায় যতগুলা মন্ত্রণালয় বা অধিদপ্তর ইয়ে আছে কি বলে কাজে নিয়োজিত আছে, এই সবার যদি তথ্য না থাকতো আমাদের প্রত্যেক মাথা পিছু আয় কত, ব্যয় কত হচ্ছে, তারপরে তোমার কি বলে দেশের ঋণ কত, বৈদেশিক ঋণ কত, সবকিছু এই সবকিছুই কি আমাদের এটা আমাদের জীবনের সাথে কি উৎপ্রুতভাবে জড়িত। এবং এর মধ্যে বিজ্ঞানের সাথে কল্যাণের বিজ্ঞানের সাথে কেন তুলনা করেছেন অধ্যাপক মার্শাল, কারণ এর মাধ্যমে তুমি নতুন পদ্ধতির মাধ্যমে মানে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আগে যেরকম হাতে কলমে লিখে রাখছে এখন কি করে কম্পিউটারে লিখে রাখে, এখন কি করে এক্সেল শিটে সবকিছু বেতন কাঠামো সবকিছু ঠিক করে রাখে। তো এইভাবে তিনি কি প্রমাণ করেছেন এবং দেখিয়েছেন যে বিজ্ঞানের কল্যাণের বিজ্ঞানের মাধ্যমে আমাদের অর্থনীতির যত সেবা আছে, অর্থনীতির ভিতরে যত ব্যক্তি আছে সবকিছু কি করা যায়, সহজে কি করা যায়, সমাধান করা যায়। দেখো শরীফ কে, আমি শরীফ অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদা ঠিক মতো পূরণ করতে পারছে না। আহারে, এটি কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে, বলো সবাই এটি কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে বলো? মৌলিক মানবিক চাহিদা, গৌণ মানবিক চাহিদা, অমৌলিক চাহিদা, বিলাস জাতীয় চাহিদা। আরে বেটা, বিলাস তো হবেই না। বিলাস কেন হবে না? কারণ সে খাইতেই পারে না, পড়তেই পারে না, বাসস্থানে থাকতেও পারে না। অমৌলিক চাহিদা অবশ্যই না, অবশ্যই এটা মৌলিক চাহিদার মধ্যে পড়বে। ঠিক আছে, গৌণ মানবিক চাহিদা, গৌণ না। মানুষ, আমি এই যে পড়াচ্ছি, ভালো করে বোঝো, আমি এই যে শিক্ষকতা পেশায় আছি, ভবিষ্যতেও শিক্ষকতা পেশায় পুরোপুরিভাবে নিয়োজিত থাকবো। এর মৌলিক কারণ কি? সর্বপ্রথম কারণ কি? মানুষের জৈবিক এবং মৌলিক যে চাহিদা সেগুলো পূরণ করা। ঠিক আছে, সেগুলো কি পূরণ করা। হার্জবার্গের যে চাহিদা সুপান তত্ত্ব আছে তিনি 5টা ভাগে বলেছেন। ঠিক আছে, প্রথমেই বলেছেন কি জৈবিক চাহিদা। ঠিক আছে, জৈবিক চাহিদা ম্যানেজমেন্টে বা কমার্সে যারা আছো তোমরা হয়তো বুঝতে পারবা, এটা কমার্সে যেহেতু তোমরা নাই তাহলে তোমরা বুঝতে পারবা না। আচ্ছা, তাহলে আমাদের মৌলিক মানবিক চাহিদা, গৌণ মানবিক চাহিদা, অমৌলিক, বিলাসী, তাহলে এটা হবেই না। আমাদের হবে কি মৌলিক মানবিক চাহিদা। আচ্ছা, এই তো সঠিক অ্যান্সার করেছো অনেকে। ভালোবাসার পরি, পপি, বাকিরা সবাই কমেন্ট করো, বেশি করে কমেন্ট করো। ভুল থেকে ওই যে বলো না যে ভুলের মাধ্যমে তবে কি সত্যকে খুঁজে পাওয়া যায়। তারপর মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে দুষ্প্রাপ্য সম্পদের বিকল্প ব্যবহার। আমি অবশ্যই বলেছি দুষ্প্রাপ্য অবশ্যই হবে, সম্পদের বিকল্প ব্যবহার নির্বাচন। দেখো, সম্পদের বিকল্প ব্যবহার, রিসাইকেলের ব্যবস্থা যদি না থাকতো তাহলে আমাদের পুরো পরিবেশ এখন যে পরিমাণ পলিথিন, তারপরে কি বলে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে, তাহলে সব কিছু এই ময়লা ভরে যেত। তাহলে সম্পদের বিকল্প ব্যবহারও আছে। কি করি? পলিথিন প্লাস্টিকের পরিবর্তে আমরা বিকল্প কোনো কি করি, পাটজাত দ্রব্য বা অন্য কিছু তৈরি করি, অন্য কিছুর বিকল্প ব্যবস্থা করি। তারপর হচ্ছে নির্বাচন, কি করছি নির্বাচনে যে বিকল্পগুলো এবং মানুষের জন্য যেগুলো সবচেয়ে বেশি দরকার আবশ্যক সেই চাহিদা অভাবগুলো আমরা পূরণ করি। তাহলে এই তিনটাই কি আমাদের লাগবে। মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রকৃতি হয়ে থাকে দুষ্প্রাপ্য, সম্পদের বিকল্প ব্যবহার, নির্বাচন। দেখো কে পারছো। 14 মিনিট লেট, মিতু আহমেদ, সমস্যা নাই আপু, মাত্র আমরা 11টা করছি। ঠিক আছে, এখন থেকে তুমি করতে থাকো। তারপরে আবার যখন ভিডিও শেষ হবে, আমার লাইভ শেষ হবে, তারপরে প্রথম এই 20 মিনিটে প্রথম ভিডিও তুমি দেখে নিবা। আচ্ছা, তার মানে কি হবে 1 2 3। কে পারছো? নীল আকাশে নীলপরি, আলহামদুলিল্লাহ ভালো ভাই, আমি মেয়ে। আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখবো এখন। তারপরে 12 নম্বর, প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করা যায়। প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করা যায়। দেখো, ভাগ করা যায় জীবন ধারণের জন্য, অভ্যাসজনিত কারণে, বিলাসের জন্য। দেখো, প্রয়োজনীয় যে দ্রব্যগুলা, এই দ্রব্যের জন্য যে অভাব, ঠিক আছে, এর অভাবকে ভাগ করা যায় কিসের ভিত্তিতে? দেখো, প্রয়োজন কখনো বিলাসিতা হবে না। প্রয়োজন কখনো বিলাসিতা হবে বলো তো? কোনো কিছু থেকে তুমি নিজেকে বঞ্চিত মনে করতেছো, কোনো কিছু প্রয়োজন উপলব্ধি করতেছো, এটা কখনো বিলাসিতা হবে না। বিলাসিতা কখন হবে? যখন তোমার মৌলিক মানবিক চাহিদাগুলা পূরণ হওয়ার পর
আমি এখন ভাবতেছি কি, ধরো যে এই যে আমি যেভাবে আসছি, ঠিক আছে, এর মধ্যে মানে কি বলে, আমি আমার নিজেকে আরো বেশি সুসজ্জিত করব, আরো বেশি নিজেকে সুসজ্জিত করব, সেটা হতো বিলাসিতা। এই যে আমি মনে করি একটা কি বলে কম দামে একটা পাঞ্জাবি করে আইসা পড়ছি, ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে কি আমার মানবিক যে চাহিদা আছে, মৌলিক মানবিক চাহিদা সেটা পূরণ হয়ে গেছে। কিন্তু আরো যদি সুসজ্জিত হয়ে আসতাম, আর একটু মেকআপ টেকআপ করে আসতাম, ছেলেরা এখন মেকআপ করে, আবার হাইশো না মেয়েরা, ছেলেরা এখন মেকআপ করে, কি করে না মেয়েরা বলো, ছেলেরা মেকআপ করে না এখন? করে, অবশ্যই করে, ঠিক আছে। আমাদের এখন জেন্টস পার্লারও আছে, ঠিক আছে, ওমেন পার্লার তো আছেই, এখন জেন্টস পার্লারও আছে। আচ্ছা, তাহলে জীবন ধারণের জন্য অবশ্যই মানুষের প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করে, অভ্যাসজনিত কারণ এটা অবশ্যই, কিন্তু বিলাসিতার জন্য নয়। বিলাসিতা কখন কখনো মানুষ যখন মৌলিক চাহিদা যখন পূরণ হয়ে যায়, তারপরে অতিরিক্ত তার কাছে সম্পদ থাকে ব্যয় করার জন্য, তখন সে বিলাসিতা করে, বিলাসের জন্য হবে না। তাহলে কি হবে? 1 ও 2, 1 ও 2, ঠিক আছে। আচ্ছা, এই তোমরা সবাই শেয়ার করে দাও আপুরা, আমার কলেজের ভাই ও বোনেরা, ঠিক আছে, সবাই শেয়ার করে দাও। তারপরে দেখো নিচে অনুচ্ছেদটি পড়ো, 13 আর 14 নঙ্গের প্রশ্ন উত্তর দেখো। তানিয়া দরিদ্র পরিবারের সন্তান, সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকে, না খেয়ে থাকাতে তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করে। বর্তমান বিশ্বে তানিয়ার মতো অনেক শিশু প্রায়ই না খেয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদাকে কি বলা হয় বলো। এই যে কোনো কিছু থেকে নিজেকে কি করছে, বঞ্চিত মনে করছে, হ্যাঁ, নিজের যেটা প্রয়োজন বেঁচে থাকার জন্য ন্যূনতম জৈবিক যে চাহিদা, এটা থেকে তানিয়া কি বঞ্চিত, মানে বেঁচে থাকার জন্য, ঠিক আছে, প্রাণ যেন টিকে থাকে তার জন্য যে তিনি, তার যে অভাব, তার যে এই যে আইসা পড়ছে উত্তর, ঠিক আছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদাকে কি বলবে? অভাব বলবে। কি বলবে? অভাব। দেখি কে কে পারছো, 13 নম্বর, 13 নম্বর, সবাই 13 নম্বর, দেখি কে কে পারছো, সবাই কমেন্ট করো। আচ্ছা, এরপরে দেখো 14, তানিয়ার মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধানত দায়ী সম্পদের দুষ্প্রাপ্যতা, অসীম অভাব, শিশুদের প্রতি অবহেলা। দেখো, শিশুদের প্রতি এই জায়গায় অবহেলা হয় নাই, শিশুদের প্রতি অবহেলা এই জায়গায় হয় নাই, হয়েছে কি, শিশুদের প্রতি অবহেলার জন্য মানুষ খাবার দেয় না এটা না, মানুষের মূলত এই জায়গায় যে তানিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা, অসীম অভাব থাকার কারণে কি সে ঠিকমতো 3 বেলা খেতে পারে না, এবং না খেয়ে তার ক্ষুধামন্দার কারণে সে বিভিন্ন রোগে ভুগতেছে, এবং এই যে সম্পদের দুষ্প্রাপ্যতা, তার জন্য কি তার এই অভাবগুলো পূরণ হচ্ছে না, কিন্তু শিশুর প্রতি অবহেলা সেখানেও হবে না। তাহলে হচ্ছে কি 1 ও 2, কি 1 ও 2। আচ্ছা, 14-1 পপি সঠিক অ্যান্সার। তারপরে বাকিরা এই তো পারতেছো তোমরা, সবাই কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো এবং শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। এই তোমাদের বন্ধুদের, তোমার যাদের অর্থনীতি আছে, তোমরা জানো তোমাদের কে কে বন্ধু, তাদেরকে মেনশন করে দাও, ক্লাসটা দেখুক, ঠিক আছে। আচ্ছা, 15 দেখো, অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? সবাই একটু বলো তো, কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করো। অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা, নির্বাচন, যোগান, চাহিদা। বলো, অভাবের তুলনায় সম্পদের কি সীমাবদ্ধতা, এটা কি বলে? দুষ্প্রাপ্যতা, নির্বাচন, যোগান, চাহিদা। বলো, এটা কি বলে? অবশ্যই দুষ্প্রাপ্যতা, অবশ্যই কি দুষ্প্রাপ্যতা, কি বলে? অবশ্যই দুষ্প্রাপ্যতা, ঠিক আছে। দুষ্প্রাপ্যতা কখন? যখন অভাব কি হবে? অসীম হবে এবং সম্পদ সীমাবদ্ধ থাকবে, তখন এই যে অভাবের তুলনায় যে মানুষ সম্পদ পায় না, খাবার পায় না, প্রয়োজনীয় উপকরণ উপাদান পায় না, সেটার যে একটা অভাব, সেটাই হচ্ছে কি দুষ্প্রাপ্যতা। বলি না আমরা মাঝে মাঝে বলি না যে দুষ্প্রাপ্য খনিজ সম্পদ, দুষ্প্রাপ্য জিনিসপত্র, যে এটা পাওয়াই যায় না, বিলুপ্ত প্রায়, বলি। আচ্ছা, ঠিক এরকম ভাবে অর্থনীতি ভাষায় দুষ্প্রাপ্য হচ্ছে কি আমাদের অভাবের তুলনায় যখন কি হয়, সম্পদ সীমাবদ্ধ হয়, সসীম হয়। তারপর দেখো, অর্থনীতি প্রথমত ক্লাস, এখন দেখবো অধ্যায় দ্বিতীয়, প্রথম অধ্যায় শেষ, অধ্যায় দ্বিতীয় পত্র দেখো। কৃষির প্রথম আবাদ শুরু হয় কোন দেশ থেকে? এটা যে পারবা, এটা যে সবার আগে যে পারবা, তার সাথে কোনোদিন দেখা হয় একটা চকলেট চেয়ে নিবা। স্যার আপনার সাথে দেখা হয়েছে, কোনো একদিন একটা প্রশ্ন পারছিলাম, আবার হঠাৎ করে বললো না, হ্যাঁ প্রমাণ দিতে হবে যে কোন প্রশ্ন পারছিল, এটা মনে রাখতে হবে। একটা চকলেট চেয়ে নিবা, ঠিক আছে, একটা চকলেট চেয়ে নিবা। বলো, কৃষির প্রথম আবাদ শুরু হয় কোন দেশে?
এক নাম্বার, এক নাম্বার। এখন আবার এক নাম্বার কমেন্ট করো, ঠিক আছে? এখন আবার এক নাম্বার কমেন্ট করো, এক নাম্বার, ঠিক আছে? এক নাম্বার কমেন্ট করো, দেখি। এই সবাই 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 একটা চকলেট চেয়ে নিবা যখন কোনোদিন দেখা হবে, ঠিক আছে? কোনোদিন যদি কোথাও দেখা হয়, কারণ আমি মোটামুটি অনেক ঘুরি, মানে আমি সব জেলাতেই ঘুরার আমার শখ। আমি অনেক ঘুরি, কোনো না কোনোভাবে দেখবা দেখা হয়ে গেছে, কোনো রেল স্টেশনে, কোনো বাস স্টেশনে, ঠিক আছে? কখনো স্টিমারে, জাহাজে বা লঞ্চে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? পরে বলবা, এই স্যার আপনি শরীফুল স্যার না, অমুক প্ল্যাটফর্মে কি করেন, ক্লাস নেন? আমাদের ক্লাস নিতেন আমরা যখন এডমিশনে ক্লাস করে পড়েছিলাম আপনাদের কাছে, এরকম ভাবে। এই সবাই কমেন্ট করো, সবাই। আমি দেখতেছি না কেন, কমেন্ট দেখতেছি না কেন? সবাই এটা বলো, এক নাম্বার কি হবে? সবাই সবাই বলো বলো। কৃষির প্রথম আবার শুরু হয় কোন দেশে? প্যালেস্টাইন, মিশরে, প্রাচীন গ্রিসে, আফ্রিকায়। বলো দেখি কে পারো এটা। কে সেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে এই প্রশ্নের উত্তর পারে? দেখি। পপি বলছে আই এম কনফিউজড, একে বি। পপি বলছে একে বি, তাহলে এটা হচ্ছে না, এটা হবে না। দেখি সে একে সৌভাগ্যবান সৌভাগ্যবতী জান্নাতুল। এই সবাই সবাই কনফিউজড, কনফিউজ। এই কনফিউজ যে একটা মেরে দাও না, একটা কি করো, ফাঁকা বলিতে কার্য হাসিল করে ফেলো, দেখি হয় কিনা কোনোভাবে। আমাদের ইসলাম ধর্মের পুণ্যভূমি ভাইয়া, আমাদের কমার্সের ক্লাস কবে হবে? লামিয়া খান বলছো। কমার্সের ক্লাসের কোর্সের আমরা কখনো বিজ্ঞাপন দিয়েছি? যদিও আমি এ টু জেড, ঠিক আছে, এসএসসি, এইচএসসি, তারপর তোমার কমার্স, মানে কি বলে, অনার্সের কমার্স, তারপর আমার মাস্টার্সের তোমার ম্যানেজমেন্ট, সব ওভারঅল আমার মানে কি এ টু জেড কমার্স আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে যেই প্রোগ্রাম লঞ্চ করা হবে সেটাই পড়ানো হবে। আচ্ছা, তাহলে যে বলি ইসলাম ধর্মের পূর্ণভূমি, আমাদের মুসলমানদের প্রথম কেবলা প্যালেস্টাইন, মানে ফিলিস্তিনে। তাহলে মনে আছে তোমরা পড়ছিলা যে ইউসুফ জুলেখার সময় পড়ছিলা, ইউসুফ যে ওই 10 বছর আগেই যে বলে দিয়েছিল দুর্ভিক্ষ আসবে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেয়ে। আচ্ছা, এরপর দেখো বাকিরা সবাই দেখো। লামিয়া খান, যদি কখনো কমার্সের আমাদের কোর্স চালু হয়, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স এগুলো সবই পড়াবো, সমস্যা নাই। আচ্ছা দেখো, 2 নম্বর প্রশ্ন, আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজে যাত্রা শুরু হয়েছিল? প্রায় 2000, প্রায় 8000, প্রায় 5000, প্রায় 20,000 বছর আগে। দ্রুত কমেন্টে জানাও, দেখি কে পারো। দেখা হলেই কি চকলেট চেয়ে নিবা? কি বলছি? যে পারবা দেখা হলেই কি চকলেট চেয়ে নিবা, এটা হতে বললাম। বলো দেখি কে পারো। আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজে যাত্রা শুরু হয়েছিল? সবাই এই কমেন্ট করতেছো না কেন? সবাই কমেন্ট করো আমার কলেজের ভাই বোনেরা, প্লিজ তাড়াতাড়ি। প্রায় 2000 বছর আগে, প্রায় 8000 বছর আগে, প্রায় 5000 বছর আগে, প্রায় 20,000 বছর আগে। আর মাত্র আছে তোমাদের কতদিন? 27 দিন। কয়দিন? 27 দিন, ঠিক আছে? 7 দিন কি ঈদ, 7 দিন কি ঈদ, এটা কাটা। তাহলে আছে কয়দিন? 20 দিন। হিসাব মিলতেছে? বলো হিসাব কি মিলতেছে? 20 দিন। বলো 20 দিনে তোমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট প্রত্যেকটা বিষয় হবে কিনা বলো? হবে? আমার কাছে তো মনে হয় না হবে। বলো এটা তাহলে কি? প্রায় 8000 বছর আগে, প্রায় 8000 বছর আগে, প্রায় 8000 বছর আগে কি নীল নদের তীরে ফিলিস্তিনে কি হয়েছিল? সর্বপ্রথম এই কৃষিভিত্তিক সমাজে যাত্রা শুরু হয়েছিল। আচ্ছা, এরপরে কোনটির মধ্যে দিয়ে মানব সভ্যতার যাত্রা শুরু হয়েছে? বলো। ভূমি, চাষ করা, কর্ষণ, কৃষি। এটা তো তোমরা পারো অবশ্যই, এটা সহজ ছিল, এটা কৃষি, এটা তোমরা জানো। তারপরে দেখো, কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে কি বলা হয়? এটা তোমরা পারবা না আমার কাছে মনে হয়। দেখি এটা বলো সবাই, একটু বলো সবাই বলো। 4 নম্বর কমেন্ট করো সবাই। কমার্স সাবজেক্ট নাই স্যার আমার, আল্লাহ হাফেজ। ঠিক আছে, দেখি সবাই কমেন্ট করো সবাই। কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে কি বলা হয়? শ্রমিক, মহাজন, ক্ষেত্রকর, ভূস্বামী। বলো ভূস্বামী কোনটা বলো? 4 ডি হয় নাই,
একটা অপশন কেটে দিলাম, তারপরে বলো শ্রমিক তো হবে না জানো, এরপরে বলো এখন দেখি পারো কিনা। 4 এ পপি, এটাও হয় না। এই শ্রমিক কিভাবে হয়? পপি একটা শ্রমিক কিভাবে হয় বলো আমাকে। কৃষিকাজে নিয়োজিত যুক্ত ব্যক্তিকে শ্রমিক বল আমাকে কবে বলছো বলো। শ্রমিক বলো। কৃষক থাকলে তো সবাই কৃষক দিয়ে দিতা সবাই। বাকিরা 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 সবাই চেষ্টা করো। এটা আজকে জেনে নাও যে কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে বলা হয় ক্ষেত্রকর। কি বলা হয়? ক্ষেত্রকর। আমরা বলি না ধান ক্ষেত, বলি ধান ক্ষেত বলি কিনা? আচ্ছা, এই যে ক্ষেত্রকর, ঠিক আছে, মন থাকবে। ধান ক্ষেত যে বলি, ওই ক্ষেত থেকে ক্ষেত্রকর। আচ্ছা, এরপরে দেখো পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্প হলো কৃষি। কে বলেছেন এটা? জিও ব্রায়েন, এম আকাশ, RL কোহেন, AR খান। বলো এটা দেখি কে পারো। পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্প হলো কৃষি, এটা কে বলেছেন এই কথাটা? উক্তিটি কার? 5 নম্বর সবাই কমেন্ট করো। সবাই 5 নম্বর সবাই কমেন্ট করো তো। 5 নম্বর, 5 নম্বর সবাই কমেন্ট করো। এই সবাই কমেন্ট করো 5 নম্বর। পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্প কৃষি, কে বলেছেন? জিও ব্রায়েন, এম আকাশ, RL কোহেন, AR খান। বলো 5 নম্বর, 5 নম্বর কমেন্ট করো। 5 নম্বর, এটা হচ্ছে RL কোহেন। RL কোহেন, এটা শিখে নাও। RL কোহেন। তারপরে দেখো আধুনিক কৃষির সাথে যুক্ত বিষয়গুলো হলো উপসি প্রযুক্তির ব্যবহার। অবশ্যই এটা আমাদের আধুনিক প্রযুক্তির একটা কি নতুন ছোঁয়া, উপসি প্রযুক্তির ব্যবহার। তারপরে কীটনাশক ব্যবহার, এটাও ছিল আমাদের আধুনিক প্রযুক্তির আমাদের কৃষি ক্ষেত্রে আরো এক কি নতুন জগতের উন্মোচন। উৎপাদন কৌশল, উৎপাদন কৌশল, উৎপাদন কৌশল, এটাও কি আমাদের আধুনিক কৃষিকাজের প্রযুক্তির আরেক কি উদ্ভাবন। তাহলে দেখো 3টা জিনিসই হইতেছে আধুনিক কৃষির সাথে যুক্ত বিষয়গুলো, তিনটাই। তাহলে কি 1 2 3, 1 2 3। আচ্ছা, এরপরে দেখো কৃষির মূল লক্ষ্য হলো কি বলো। কৃষির মূল লক্ষ্য শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করা, শস্য উদ্ভিদ উৎপাদন, খাদ্য উৎপাদন। বলো নিচের কোনটি সঠিক বলো। 1 2, 2 ও 3, 1 ও 3, 1 2 3। সবাই কমেন্ট করো এটা দেখি। 7 নাম্বার, এই যাদের যাদের অর্থনীতি আছে, যাদের অর্থনীতি আছে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও যেন ওই ক্লাসটা করতে পারে, ঠিক আছে? আর কমেন্ট করতেছো না কেন তোমরা বলো তো আমাকে, কমেন্ট করতেছো না কেন? সবাই কমেন্ট করো। এই তো, তাহলে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করা, অবশ্যই কৃষি তো তাও করে। কারণ এই যে আমরা শিল্পে যত কাঁচামাল পাই, ঠিক আছে, এই যে আমি ধরো কি বলে পাঞ্জাবি পরে আছি, এটার তুলো, ঠিক আছে, তুলো কোথা থেকে পাইছে? অবশ্যই কৃষক, মানে খামার, একদম প্রান্তিক খামার থেকে এটা সংগ্রহ করা হয়েছে। তারপর কি আমাদের মিলে নিয়ে গেছে। তারপর দেখো শস্য উদ্ভিদ উৎপাদন, শস্য উদ্ভিদ উৎপাদন, অবশ্যই কৃষি কি এটা শস্য উদ্ভিদ উৎপাদন, এটা কি তাদের মূল লক্ষ্য। খাদ্য উৎপাদন, এটাও কি মিলে। তাহলে 3টা, 1 2 3, 1 2 3। পপি সঠিক অ্যান্সার করছে, সাথে সি। বাকিরা বাকিরা তোমরা কি কনফিউজ হয়ে গেছো? এই অবস্থায় যদি তোমাদের প্রস্তুতির এই মুহূর্তে যদি আর আছে মাত্র 20 দিন, বলছি 27 দিন, 7 দিন ঈদে, তোমরা যতই বলো 7 দিন ঈদে নষ্ট হবেই, ঠিক আছে? আর কুরবানি ঈদে গোস্ত খেয়ে খালি ঘুম আসে, কি আসে? কুরবানি ঈদে গোস্ত খেয়ে খালি কি ঘুম আসে, এটা বিশ্বাস করে, এটা সঠিক। আমি আমার এডমিশনে প্রমাণ পাইছি, এবং প্রত্যেক কি এই কুরবানি ঈদে আমরা কি পাই, এটা প্রমাণ পাই। কুরবানি গোস্ত যখন আমরা খাই, এটার বরকতে, ঠিক আছে, এটার ফজিলতে খালি ঘুম আসে। 7 দিন চলে যাবে, এখন 20 দিনে হিসাব মিলিয়ে নাও যে তুমি কতটুকু প্রস্তুতি নিতেছো। তারপরে দেখো প্রাচীনকালে কৃষি উৎপাদন শুরু হয়েছিল এমন দেশগুলো বাণী ঘুরে দেখতে চায়, তাহলে তাকে ভ্রমণ করতে হবে কোথায় বলো। এই বইয়ের মধ্যে স্পষ্ট সুন্দরভাবে লেখা ছিল কোন কোন দেশগুলো, দেখো ইতালি, চীন, তুরস্ক। বলো এই প্রাচীন যে কৃষি ক্ষেত্রের কি হয়েছিল, নতুন ভাবে দিগন্ত রচনা শুরু হয়েছিল, যে দেশগুলোর কথা বলা আছে এর মধ্যে কোন কোন দেশগুলোর কথা বলা ছিল? ইতালি, চীন, তুরস্ক। বলছে যে বাণী ঘুরে ঘুরে দেখতে চায়, তাহলে এই প্রাচীনকালে কৃষি উৎপাদনে যে যাত্রা শুরু হয়েছিল সে দেখতে চায়, তাহলে কোন কোন দেশে তার ভ্রমণ করতে হবে বলো। ইতালিতে, চীনে, তুরস্কে। সবাই 8 নম্বর কমেন্ট করো। তারপর এরপরে বলো, তাহলে
আমাদের বইয়ে তিনটার কথা বলা আছে, ইতালিতেও, চীনের কথা, তুরস্ক। তারপর উদ্ভিজ্জ পণ্য বলতে বোঝায় মাঠ ফসলকে, উদ্যান ফসলকে, মাঠ ফসলকে, উদ্যান ফসলকে, বনজ সম্পদকে, বনজ সম্পদকে বলো, মাঠ ফসলকে, উদ্যান ফসলকে, বনজ সম্পদকে বলো, কোনটা কোনটা? মাঠ ফসলকে, উদ্যান ফসলকে, বনজ সম্পদকে। দেখো তিনটাকেই বলবে, কারণ উদ্ভিজ্জ পণ্য মাঠ ফসল থেকেও হয়, উদ্যান ফসল থেকে হয়, বনজ সম্পদ থেকেও হয়। আচ্ছা, এরপরে নিচের অনুষ্ঠিত করে 10-11 অ্যান্সার দিব। ভূপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতে স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে। আচ্ছা, মানুষের উক্ত কর্মকাণ্ডের নিয়ামক হিসেবে কাজ করে জলবায়ু, ভূপ্রকৃতি, মূলধন। দেখো মানুষের যে উক্ত কর্মকাণ্ডের নিয়ামক হিসেবে কাজ করে, এই যে মানুষ প্রাণী জগতে স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, এর জন্য কি অবশ্যই জলবায়ুর কি আছে, এই জায়গায় প্রভাব আছে, বা জলবায়ুকে কাজে লাগাতে হবে। ভূপ্রকৃতি অবশ্যই লাগবে, চাষাবাদ করবে কোথায়, এবং চাষাবাদের জন্য কি লাগবে? মূলধন। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এর কি এই 4টা উপাদান অবশ্যই লাগবে। তাহলে কি হবে? তিনটাই, 1, 2, 3। এরপরে 11 নম্বর দেখো, কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া? বলো, জৈবিক ও প্রাথমিক, সামাজিক, চূড়ান্ত, মাধ্যমিক। বলো কৃষি, বলো কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া? জৈবিক ও প্রাথমিক, সবাই কমেন্ট করো। জৈবিক ও প্রাথমিক, সামাজিক, চূড়ান্ত, মাধ্যমিক। কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া? বলো, সামাজিক প্রক্রিয়া, চূড়ান্ত, মাধ্যমিক, জৈবিক ও প্রাথমিক। এটা আমরা পড়ছি, জৈবিক ও প্রাথমিক, জৈবিক ও প্রাথমিক উৎপাদন প্রক্রিয়া। দেশের শ্রমশক্তির কত ভাগ কৃষিকাজে নিয়োজিত? এই যেটা অনেক কমন, দেশের শ্রমশক্তির কত ভাগ কৃষির সাথে নিয়োজিত? বলো এটা, এটা বলো, এটা বলো, এটা বলো। যারা যারা না পারো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কি 45.1। কত? 45.1, 45.1 ভাগ, 45.1 ভাগ। ঠিক আছে, 45.1 ভাগ। এটা মনে থাকবে, এটা মনে থাকবে তোমাদের। 45.1 ভাগ শ্রমশক্তি কি কৃষিকাজের উপর নিয়োজিত, নির্ভরশীল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে কোন ধরনের খামারে বাংলাদেশের কৃষিতে লক্ষ্য করা যায়? বলো, কোন ধরনের খামার বাংলাদেশের মানুষের কৃষিতে লক্ষ্য করা যায়? মাঝারি, ক্ষুদ্রায়তন, বাণিজ্যিক, বৃহৎ। বলো, আমাদের দেশে যেই ডেইরি ফার্মগুলো আছে, খামারগুলো আছে, ঠিক আছে, এগুলো বেশিরভাগই কি আমাদের ক্ষুদ্রায়তন, বেশিরভাগই কি ক্ষুদ্রায়তন। আচ্ছা, এরপর বাংলাদেশের কৃষিতে কত ধরনের ফসল উৎপাদিত হয়? বলো, বাংলাদেশের কৃষিতে মনে আছে তোমরা যে পড়ছিলা কৃষি বইয়ে, যে রবি শস্য এবং মৌসুমী, রবি শস্য, মৌসুমী 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। ঠিক আছে, এই তো পারতেছ। বাংলাদেশে 0.5 থেকে 2.49 একরের খামার হলো, মোট খামারে কত ভাগ? বলো, মোট খামারে কত ভাগ? প্রায় 80 ভাগ, প্রায় 60 ভাগ, প্রায় 70 ভাগ, প্রায় 90 ভাগ। দেখো 0.5 থেকে 2.49 এই পরিমাণ একর জমি, এই পরিমাণ একর জমি খামার হলো মোট খামারের। মোট যে খামার থাকবে, ঠিক আছে, এই এত পার্সেন্ট, এই এত একরের জমি মোট খামারের কত ভাগ হবে? প্রায় 90 ভাগ হবে। কত ভাগ হবে? প্রায় 90 ভাগ, প্রায় 90 ভাগ। এটা মনে রাখবা, 0.5 মানে হাফ থেকে 2.49 মানে আড়াই মনে রাখতে পারো, জাস্ট 0.1 কম, 0.5 থেকে 2.49। আচ্ছা, এরপরে দেখো, এখন আসি আমরা অধ্যায় 3তে আসি। ঠিক আছে, 3য় অধ্যায় আসি আমরা, 3য় অধ্যায় আসি। কে উৎপাদনের ঝুঁকি বহন করে? বলো দেখি, কে কে পারো এটা? কে উৎপাদনের ঝুঁকি বহন করে? কে উৎপাদনের ঝুঁকি বহন করে? ভূমি, শ্রম, সংগঠক, মূলধন। যেহেতু ঝুঁকি বহন করে কে, ঠিক আছে, কে বলছে, কে কথাটা বলছে, তাহলে এই জায়গায় অবশ্যই কি একজন পেশাজীবী থাকবে, বা একজন উদ্যোক্তা থাকবে, বা একজন ব্যক্তিকেন্দ্রিক অ্যান্সার হবে। ভূমি তো ব্যক্তিকেন্দ্রিক না, শ্রমও না, মূলধনও না, তাহলে অবশ্যই কি সংগঠক। দেখছো, জাস্ট 6 সেন্সে তুমি পারতেছো, বুঝছো? এরপরে দেখো, উৎপাদন ব্যবস্থাপনার কাজ করেন কে? এটাও কি সংগঠক। উৎপাদন ব্যবস্থার কাজ করে কে? সংগঠক।
উৎপাদন কিসের উপর নির্ভর করে? উৎপাদন কিসের উপর নির্ভর করে? ব্যক্তির, সংগঠকের, শ্রমের, উপকরণের। দেখো তুমি যদি ধরো তোমার কাছে 4 মণ কি আছে, 4 মণ তুলা আছে, 4 মণ তুলা আছে। এখন 4 মণ তুলা দিয়ে তুমি কি করো? 4060 তৈরি করো, 4060 তৈরি করো, 4060 তৈরি করো। এখন যদি তুমি 5060 তৈরি করতে চাও, 5060 তৈরি করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? এই তুলার পরিমাণ বাড়াতে হবে না? তাহলে বোঝা যাচ্ছে উৎপাদন কিসের উপর নির্ভর করে? তোমার উপকরণের উপরে। কিসের উপরে? উপকরণের উপরে। বুঝতে পারছো তোমরা? আমাকে একটু জানাও বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, এই সবাই লাইভটা শেয়ার করে দাও, সবাই লাইভটা শেয়ার করে দাও। নিচের কোনটি মূলত রূপান্তর প্রক্রিয়া? বলো। উৎপাদনকে কি বলা হয়? রূপান্তর প্রক্রিয়া। উৎপাদনকে কি বলা হয়? রূপান্তর প্রক্রিয়া। উৎপাদনকে কি বলা হয়? রূপান্তর প্রক্রিয়া। আচ্ছা, এরপরে প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে কি বলে? বলো। ভোগ, সঞ্চয়, বিনিময়, উৎপাদন। বলো। এই যে প্রকৃতি পদার্থ থেকে, তোমরা তো পড়েছো, প্রকৃতি পদার্থ থেকে উপকরণগুলো, উপাদানগুলো কি করব? সংগ্রহ করে সেটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করা, সেটাই কি? উৎপাদন। ঠিক আছে? এর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন করলে সেটা কি হয়ে যাবে? বলো। ভোগ, সঞ্চয়, বিনিময়, কি হয়ে যাবে? উৎপাদন। তাহলে কি হবে? এটা উৎপাদন। তারপর দেখো, তাদের মতে উৎপাদন হলো কোন নতুন জিনিস সৃষ্টি করা। এটা বলো। আমাদের আধুনিক সমাজ চিন্তাবিদ, আধুনিক অর্থনীতিবিদ, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, ক্লাসিক্যাল সমাজ চিন্তাবিদ তারা বলেছেন যে উৎপাদন হলো কোনো নতুন জিনিস সৃষ্টি করা। এটা হবে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। সবাই মনে রাখো, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ তারা বলেছেন উৎপাদন হলো কোনো নতুন জিনিস সৃষ্টি করা। উৎপাদন হলো নতুন জিনিস সৃষ্টি করা। আমরা কি পারতাছি? আমরা কি পারতাছি? বলো। উৎপাদনের উপকরণ সংগ্রহ ও তদারকি করে কে? বলো। এটাও কে? সংগঠক। এটাও কি হবে? সংগঠক হবে। যেহেতু ব্যক্তিকেন্দ্রিক বলছে তাহলে এটা কি হবে? অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক হবে, সংগঠক। অর্থনীতিতে উৎপাদন করার পর সৃষ্ট উপযোগে কি থাকতে হয়? বলো। কি থাকতে হয়? ব্যবহারিক মূল্য, বিনিময় মূল্য, আর্থিক মূল্য, প্রকৃত মূল্য। ধরো এই যে আমার যে মার্কারটা উৎপাদন করার পর সৃষ্ট উপযোগ, এই যেটার যে একটা উপযোগ, এটা আমি কত টাকার বিনিময়ে আমি কি করব? দোকান থেকে কিনে নিয়ে আসবো। কত টাকার বিনিময়ে দোকান থেকে কিনে নিয়ে আসবো। তাহলে এই সৃষ্ট উপযোগে কি থাকতে হবে? অবশ্যই বিনিময় মূল্য থাকবে। আর যখন বিনিময় মূল্য না থাকবে তখন কি হবে? সেটা চুরি বা ডাকাতি বা ছিনতাই, রাহাজানি। ঠিক আছে? তোমার কারো কাছ থেকে কোনো সম্পদ তুমি যখন নিয়ে আসবা, তার জন্য তোমাকে যেটা দিতে হয়, তুমি যখন কোনো কিছু পণ্য কিনবা, ওই পণ্যর বিপরীতে তোমাকে যা দিতে হয় সেটাই কি তোমার বিনিময় মূল্য। তাহলে অর্থনীতিতে উৎপাদন করার পর সৃষ্ট উপযোগকে কি থাকতে হবে? বিনিময় মূল্য অবশ্যই থাকতে হবে। আর যদি তুমি বিনিময় না নিয়ে নাও, এই যে মাঝে মাঝে বন্ধুর কাছ থেকে কি করো? বিভিন্ন জিনিস হাতায় নিয়ে নাও, যে বন্ধুটাই তোমার নিজের মনে করো, সেটা কি হয়ে যাবে? বলো। কি হয়ে যাবে? সেটা চুরি বা ডাকাতি বা ছিনতা হয়ে যাবে প্রকাশ্যে, দিবালোকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, সাধারণ অর্থে উৎপাদন কি? এটা তোমরা জানো। কোনো কিছু কি করা? কোনো কিছু সৃষ্টি করা। কোনো কিছু সৃষ্টি করা। আচ্ছা, আমজাদ মিস্ত্রি কাঠ দিয়ে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করেন। অর্থনীতিতে এই আসবাবপত্র কি? আসবাবপত্র তৈরির কাজটি কেমন? বলো। সংগঠন, উৎপাদন, এই যে বিভিন্ন জিনিস তৈরি করো। দেখো, এখন বলতে পারো যে আলু থেকে আলুর চপ তৈরি করে যিনি, এটা উৎপাদন হয়ে গেছে। এখন যে কাঠ দিয়ে, হ্যাঁ, কাঠের যে জিনিসপত্র আসবাবপত্র তৈরি করে, সেও কি উৎপাদনের সাথে জড়িত? সেও কি উৎপাদনের সাথে জড়িত? কারণ তার এই জিনিসপত্রের মাধ্যমে কারো উপযোগ কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায় বস্তুর রূপ ও স্থান পরিবর্তন করে, সময় ও গতি পরিবর্তন করে, সময়, সেবা ও মালিকানা পরিবর্তন করে। বলো। অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায় বস্তুর রূপ ও স্থান পরিবর্তন করে। দেখো, অর্থনীতিতে কখনো তুমি কি বস্তুর রূপ, ঠিক আছে, বস্তুর রূপ তুমি পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করতে পারবে না অর্থনীতিতে। তারপর স্থান পরিবর্তন করেও কি তুমি উপযোগ সৃষ্টি করতে পারবে না। কি পারবা? সময় ও গতি পরিবর্তন করে, সময় ও গতির পরিবর্তন করে, সময় ও গতির পরিবর্তন করে, সময়, সেবা, মালিকানা পরিবর্তনের মাধ্যমে তুমি অর্থনীতিতে কি করতে পারবা? উপযোগ সৃষ্টি করতে পারবা। তাহলে কি হচ্ছে? 2 ও 3। কি হচ্ছে? 2 ও 3। আচ্ছা, এরপরে দেখো, আজকে আমি যেগুলো দিয়েছি সব থিওরিক্যাল। আজকে যেগুলো দিয়েছি সব কি? থিওরিটিক্যাল। এইগুলো তুমি যখন করবা, কারণ তোমাদের ম্যাথ আসবে 30টা থেকে ধরো কয়টা? 8টা বা 10টা, ধরো 10টাই বা 12টাই, আর বাকি 17-18টা কি আসবে তোমাদের?
এরকম থিওরিটিক্যাল আসবে। দেখো অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? নতুন দ্রব্য সৃষ্টি, অতিরিক্ত আয় সৃষ্টি, নতুন উপযোগ সৃষ্টি। এই যে বললাম অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? নতুন উপযোগ সৃষ্টি করা, নতুন উপযোগ সৃষ্টি করা। এই তোমরা কি পারতেছো? এই শেয়ার করতেছো না কেন বলো তো? ভাইয়ের সাথে কি রাগ করছো তোমরা? শেয়ার করো না কেন? যেই বন্ধুগুলো অর্থনীতি আছে তাদেরকে তুমি মেনশন করে দাও, শেয়ার করে দাও। তোমাদের যে গসিপিং গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপের, তারপর তোমাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সেখানে তুমি শেয়ার করে দাও। আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কি ধরনের উপযোগ সৃষ্টি হবে? এই যে দেখো কি ছিল? আখের ছোবড়া। কি ছিল? আখের ছোবড়া। ঠিক আছে, আখের ছোবড়া ছিল। এই ছোবড়া থেকে কি হয়ে গেছে? কাগজ তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে? কাগজ তৈরি হয়ে গেছে। এটা বলো তো কি হবে তাহলে? স্থানগত, স্থানগত জীবনও হবে না, সেবাগত না, সময়গত না, তাহলে কি হবে? রূপগত। কি হবে? রূপগত। এটা জানি অনেকেই তোমরা পারবা। গুড গুড। এটা কি হবে? রূপগত। তারপরে দেখো কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? বলো, কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? উপযোগ। কি বলে? উপযোগ। এই উপযোগ, এই কথাটা, এই প্রশ্নটা মনে করো যে যতগুলা বোর্ড আছে এই বোর্ডের মধ্যে না হলেও কি, না হলেও কি কমপক্ষে 8টা বোর্ডে আসবে এটা। উপযোগ কি এটা লিখে রাখো। এই উপযোগ কি এটা একটা সৃজনশীলে ক নম্বরে থাকবে, ধরো সকল বোর্ডে থাকবে। এই উপযোগ কি? তার মানে কি তোমার 1 নাম্বার তোমার কি করে দিলাম, আমি পাস করে দিলাম, বলে দিলাম যাও উপযোগ কি। ঠিক আছে, অভাব কি, চাহিদা কি, এগুলো থাকবে। এরপরে গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে স্থানান্তর করলে কোন ধরনের? এটা তো বুঝে, স্থানান্তর করলে কি হয়? স্থানগত উপযোগ হয়। এটা তোমরা পারো, সহজে পারতেছো। উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগ করা যায়? দেখো উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগ করা যায়? এই যে উপযোগটা সৃষ্টি হয় এটাকে কয় ভাগ করা যায়? 5 ভাগে। ঠিক আছে, কয় ভাগে? 5 ভাগে। ওই যে তুমি পড়ো, বের করো। রূপগত, স্থানগত, সময়গত, সেবাগত, মালিকানাগত, এই 5 ভাগে ভাগ করা যায়। কোন দ্রব্যের উপর উপযোগ সংযোজনের ফলে কি বৃদ্ধি পায়? প্রান্তিক উপযোগ, মোট উপযোগ, দ্রব্যের চাহিদা, বিনিময় মূল্য। কোন দ্রব্যের উপযোগ সংযোজনের ফলে, কোন দ্রব্যের উপযোগ সংযোজনের ফলে কি বৃদ্ধি পায়? তার বিনিময় মূল্য কি পায়? বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? বিনিময় মূল্য বৃদ্ধি পায়। ঠিক আছে, ধরো এটা A4 সাইজ, এটা কি A4 সাইজ। ঠিক আছে, এটা A4 সাইজ। এখন যদি তুমি এর চেয়ে বড় তোমার লাগবে, ঠিক আছে, এর চেয়ে বড় তোমার লাগবে, তার মানে কি এর মধ্যে তোমার কি হচ্ছে? তুমি এর মধ্যে কি লাগতেছে? পেপার বেশি লাগতেছে। ঠিক আছে, এতটুকু পেপার বেশি লাগতেছে। এই পেপার বেশি সংযোজন করছো, এতে করে তোমার কি হবে? এই A4 পেপারের চেয়ে একটু বড় যেহেতু, এটা দাম বাড়বে না? তার মানে তোমার দাম বাড়া মানে কি? বিনিময় মূল্য বাড়বে। এটা শুধু জাস্ট একটা উপমা হিসাবে, উদাহরণ হিসেবে তোমাদের পড়ালাম, বুঝালাম। আচ্ছা, এই তো কপি সঠিক অ্যান্সার দিয়েছো। তারপর রহিম তুলা থেকে সুতা সংগ্রহ করে নিজ বাড়িতে শাড়ি, লুঙ্গি। এটা বলো কি হচ্ছে? ওই যে বললাম তুলা থেকে, তো আমার পাঞ্জাবি বা তো আমরা যে কাপড়গুলো পরতেছি এগুলো কি প্রক্রিয়াজাত করার মাধ্যমে হচ্ছে। তুলা থেকে কি হচ্ছে? সুতা হচ্ছে, সুতা থেকে কাপড় হচ্ছে। নিজের বাড়িতে কি করে? দেখো তুলা সুতা সংগ্রহ করে নিজ বাড়িতে লুঙ্গি, গামছা এগুলো তৈরি করে। তার তৈরিকৃত শাড়ি, লুঙ্গি, গামছা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? স্থানগত তো হবেই না, কালগত হবে না, তাহলে কি হবে? রূপগত। কি হবে? রূপগত। রাজশাহীর আম কুমিল্লায় নিয়ে আসলে, রাজশাহীর আম যখন কুমিল্লা নিয়ে যাবে তখন কি হবে? তোমার স্থানগত উপযোগ হবে। কি হবে? স্থানগত উপযোগ হবে। আবার যখন বলবে যে শীতকালেরটা গরমকালে বিক্রি করবে বা রেখে দিবে, মজুত করবে, তখন কি হবে? সময়গত। এই যে জানুয়ারি মাসে আলু, ঠিক আছে, উৎপাদিত আলু জুন মাসে বিক্রি করছে, তার মানে কি হবে? এটা সময়গত উপযোগ। তারপরে পরিবহন ব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন কি করে? সেবা। পরিবহন কি করে? সেবা। পরিবহন কি করে? সেবা। এটা হবে কি? 2 নাম্বার। পরিবহন কি করে? সেবাগত উপযোগ সৃষ্টি করে। গায়ক গান গায়, এটাও কি? সেবা। গায়ক যেটা গান গায় এটাও কি? সেবা। ডাক্তার, উকিল, প্রকৌশলী ওরা যেই করে ওটাও কি আমাদের সেবা। ওইগুলো কি বলে? প্রত্যক্ষ সেবা। কি বলে? প্রত্যক্ষ সেবা। মানে এটা তাদের মানে এমন সেবা যেটা কি তারা প্রত্যক্ষভাবে নিজে কি করে, নিজে সেটা প্র্যাকটিক্যালি মানুষদেরকে কি করে সেটা দিয়ে থাকে। একটি দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ব্যক্তি মালিকানা স্থানান্তর করা হলে কি উপযোগ সৃষ্টি হবে? এটা মালিকানা বলেনি, যেহেতু মালিকানা স্থানান্তর করলে মালিকানাগত উপযোগ বা সত্ত্বগত উপযোগ, মালিকানাগত উপযোগ বা সত্ত্বগত উপযোগ। কাউকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগ সৃষ্টি হবে? বলো। এই যে যখন এই যে একটা দোকান বিক্রি করে দিব আরেকজনের কাছে, যখন স্ট্যাম্পে সই করে, ঠিক আছে, আবার নতুন ডিড করে, তখন কি হয়? মালিকানা
পরিবর্তন হয় তাহলে মালিকানাগত বা সত্যগত। এখন আসলে চতুর্থ অধ্যায় শেষ। যারা ক্লাসটা করতেছ মনোযোগ দিয়ে আরেকটু ধৈর্য ধরে করো, ঠিক আছে? চতুর্থ অধ্যায় এই থেকে আমি পরে শেষ করব। আচ্ছা দেখো, মনির তার মায়ের জন্য বিদেশ থেকে একটি গয়না নিয়ে এসেছে। এটি কোন বাজারের পণ্য বলো? যেহেতু কি করছে বিদেশ থেকে, এটা আমাদের তাহলে দেশীয় বাজার না, তাহলে এটা কি হবে? দেশের বাইরের বাজার, তার মানে আন্তর্জাতিক বাজার। স্থানীয় হবে না, আঞ্চলিক হবে না, জাতীয় হবে না, এটা হবে কি আন্তর্জাতিক বাজার। তৈরি পোশাকের বাজার কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? দেখো, তৈরি পোশাকের বাজার, এই তৈরি পোশাকের বাজার আমরা কোথায় বিক্রি করি? তৈরি পোশাক আমরা কোথায় বিক্রি করি? বাংলাদেশে যে তৈরি পোশাক, এই তৈরি পোশাকের সবচেয়ে বেশি নেয় কে? যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে ফ্রান্স, ঠিক আছে? এই যে ওদের কাছে আমরা বিক্রি করি, তখন কোন বাজারের মাধ্যমে মধ্যস্থতা করে তাদের সাথে আমরা এই তৈরি পোশাক আমরা কি করি? এক্সপোর্ট করি বলো? জাতীয় বাজার, আঞ্চলিক বাজার, আন্তর্জাতিক বাজার, এটা হবে আন্তর্জাতিক বাজার। তারপর কয়েক ঘন্টা থেকে কয়েকদিন স্থায়ী এমন বাজার কি কোন বলবো? দেখো, কয়েক ঘন্টা থেকে কয়েকদিন। আমাদের এই যে বাজারে গ্রামগঞ্জে যে বাজারগুলো হয় কয়েক ঘন্টা, যে কি শুক্রবারে উমুক হাটে, টুনির হাটে, ঠিক আছে, বুদ্ধুর হাটে, কি শুক্রবারে বিকেলে কি করে সন্ধ্যা পর্যন্ত হাট বসে, এই যে কয়েক ঘন্টা, ঠিক আছে, বা কয়েকদিন, ওই যে সপ্তাহে 2 দিন হাট থাকে, এই যে এটা দিলে এই বাজারকে এই ধরনের কি বলে? স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি স্বল্পকালীন, অতি দীর্ঘকালীন বলো? এটা হচ্ছে অতি স্বল্পকালীন। অতি স্বল্পকালীন কয়েক ঘন্টা বলছে, দেখো কয়েক ঘন্টা বলছে, অতি স্বল্পকালীন। মনে থাকবে তোমাদের? আসবাবপত্রের বাজারে কোন বাজার উদাহরণ বলো? আসবাবপত্রের বাজার, দেখো তো, আসবাবপত্র কিনতে যাও বছরে 1 বা 2 বার, 1 বা 2 বার, বছরে 1 বা 2 বার, ঠিক আছে? আর এই বাজারের বৈশিষ্ট্যগুলো কি? ক্রেতাও কম, বিক্রয়ের পরিমাণও কম। ক্রেতাও কম, বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ কম কোনটা বলছো? ঘনত্ব, যে বিক্রয় হয়, মানে এমনও দিন আসে মাসে একটা আসবাবপত্র বিক্রি করতে পারে না, আবার আরেক মাসে 5টা 6টা বিক্রি করে ফেলে। তাহলে আসবাবপত্রের বাজার হচ্ছে কি আমাদের? স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি স্বল্পকালীন, দীর্ঘকালীন। তাহলে কি হবে? দীর্ঘকালীন। কি? দীর্ঘকালীন। কি হবে? দীর্ঘকালীন। আচ্ছা, এরপরে দেখো, এই তো আরেকটু ধৈর্য ধরো সবাই, অনেক নতুন কিছু তোমরা পাবা। কাঁচা বাজার কোন বাজার? কাঁচা বাজার কি বলো? অতি স্বল্পকালীন। অধ্যাপক মার্শাল, ঠিক আছে, দ্রব্যের দাম নির্ধারণ প্রক্রিয়া কিসের ভিত্তিতে দেখিয়েছেন? চাহিদা ও যোগান, আয় ও ব্যয়, উৎপাদন ও ব্যয়, চাহিদা ও সময় বলো? আমি আগেই বলছি, এই যে প্রশ্নগুলো আমি যাদের জন্য করছি এগুলো সবই হয়েছে কি তোমার থিওরি, সব কি থিওরি। আজকে আমি কোনো কি করি নাই, কোনো কি করি নাই, আমার তোমরা যে ইয়েগুলো করতেছো, ঠিক আছে, এরকম কোনো কিছু আমি করি নাই। মানে তোমার যেগুলো আমাদের আয় ব্যয় বুক, ঠিক আছে, প্রান্তিক আয় ব্যয়, ঠিক আছে, এগুলো আমি একটাও আনি নাই, ঠিক আছে। আজকে কোনো আমি আনি নাই কি বলে মেট, বা যেগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা লাগবে। তাহলে অধ্যাপক মার্শাল দ্রব্যের দাম নির্ধারণ করেছেন চাহিদা ও যোগানের মাধ্যমে। কার মাধ্যমে? চাহিদা ও যোগানের মাধ্যমে। সাধারণত কৃষিজাত দ্রব্যের যোগান কেমন? কৃষিজাত দ্রব্যের যোগান কেমন? স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, শূন্য স্থিতিস্থাপক, আড়াআড়ি স্থিতিস্থাপক। এই যে আমাদের সাথে কৃষিজাত দ্রব্য, ঠিক আছে, দেখো কৃষিজাত দ্রব্যের তেমন কোনো কি হয় না, তেমন কোনোভাবে আমাদের মানে বলি না আমরা যে মানে ভাতা পড়ে, বা আমাদের কি হয় মানে যোগান কম হয় চাহিদা বেশি হয়, এরকম সচরাচর হয় না, ঠিক আছে। এমন সচরাচর হয় না যে কোনো দিন পড়ছো যে এরকম হয় যে তুমি বড় দান করবা, বড় দানের যে বীজ আমন দান করবা, বা ভুট্টা লাগাইবা, ভুট্টার বীজ তুমি পাও না, এরকম খুবই কম হয়। তার মানে কৃষিজাত দ্রব্যের যোগান কেমন হয়? স্থিতিস্থাপক। কি হয়? স্থিতিস্থাপক, মানে একটা স্থিতিশীলতা রক্ষা পায়। তারপর অধ্যাপক মার্শাল বাজারকে বিশ্লেষণ করেন শুধু চাহিদার ভিত্তিতে, চাহিদা যোগানের ভিত্তিতে, সময়ের গুরুত্বের ভিত্তিতে বলো? শুধু চাহিদার ভিত্তিতে নয়, এটা হবেই না। 1 নম্বরটা শুধু চাহিদার ভিত্তিতে বলে নাই, কতক্ষণ আগেও করছি, চাহিদা যোগানের ভিত্তিতে। চাহিদা যোগানের ভিত্তিতে ঠিক আছে, যেহেতু শুধু 3 অ্যান্সারে না, 2 অ্যান্সারে নাই, তার মানে 2 ও 3 দেবো কোথায়? যেহেতু 1 কাটা যেতেছে, শুধু চাহিদা ভিত্তিতে নয়, তাহলে কি হবে? 2 ও 3, 2 ও 3। এরপর দেখো 9-10, রহিম প্রতিদিন 60 টাকা লিটার দরে বাজারে দুধ বিক্রি করে। তার গ্রামে শনিবার কয়েকটি বিবাহ অনুষ্ঠান থাকায় দুধের দাম 80 টাকা লিটার দরে বিক্রি করে, ঠিক আছে। এই অবস্থা আমার চেয়ে, ঠিক আছে, বা আমার ভাই, আমার বড় ভাইয়ের চেয়ে কেউ বেশি পড়ে না, ঠিক আছে। কারণ আমাদের কি আছে? মিষ্টির দোকান আছে। আবার কমেন্ট করিস না তোরা যে স্যার মিষ্টি খাওয়ান, কি আছে?
মিষ্টির দোকান আছে, ঠিক আছে, মিষ্টির দোকান আছে। তো এই যে কি হয় মাঝে মাঝে বৃহস্পতিবারে শুক্রবারে যখন দুধ যায় 60 টাকার দুধ, 60 টাকার দুধ কি হয়ে যায়, লিটারের দুধ 90 টাকা হয়ে যায়, কি হয়ে যায়, 90 টাকা হয়ে যায়, ঠিক আছে। এটা মজার একটা কথা আছে বলতেছি, সে অন্য কোনো দিন নেই সমপরিমাণ দুধ বাজারে নিয়ে আসে, সে অন্যান্য দিনের নেই সমপরিমাণ দুধ বাজারে নিয়ে আসে। আচ্ছা দেখো দুধের বাজারে কোন ধরনের, দেখো দুধের বাজারে অবশ্যই কি বলছিলাম, অতি স্বল্পকালীন। এরপরে আসো পরের প্রশ্নে, রহিমের ক্ষেত্রে যোগান রেখার প্রকৃতি, এই যে দেখো এখন আসছে যোগান রেখার, এই যে যোগান রেখার প্রকৃতি কি হবে, বাম দিক থেকে ডানে অবশ্যই, যেহেতু বলছে যে কি হয় হঠাৎ করে যোগান কি হয়ে যায়, যোগান স্থিতিশীল থাকে, কি হয়ে যায় হঠাৎ করে চাহিদা বেড়ে যায়, তাহলে তখন কি হবে, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, তখন কি হবে এই যোগান রেখা কি হবে, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী হবে। তোমাদের এটা এই যখন সৃজনশীল করাবো তখন আবার দেখাবো। তারপরে লম্ব অক্ষের সমান্তরাল, এটা হবে লম্ব অক্ষের সমান্তরাল হবে, কি হবে, লম্ব অক্ষের সমান্তরাল হবে, এটা সমান্তরাল হবে। তারপর সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অবশ্যই ওই যে বললাম যে এখন কোনো স্থিতিশীলতাই নাই, এমন পর্যায়ে হয়ে যায় যে আমার কি দুধ কিনে নিতেই হবে মিষ্টি বানানোর জন্য, এদিকে আবার কি দাম বেড়ে গেছে, তার মানে এই যে একটা অস্থিতিশীল অবস্থা, ঠিক আছে, তার মানে তিনটাই হবে, 1 2 ও 3। এরপরে আসো সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার বলো, সময়ের ভিত্তিতে 5 প্রকার। আর ওই যে আমাদের প্রতিযোগী ক্রেতা বিক্রেতার পরিমাণ, ঠিক আছে, এগুলোর ভিত্তিতে কি 2 প্রকার, ওই যে বলেছিলাম যে একচেটিয়া আর এটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই যে এই 2টা প্রশ্ন বলে দিলাম, সময়ের ভিত্তিতে 5 প্রকার, আর হচ্ছে কি পরের প্রশ্ন যেমন আছে প্রতিযোগিতার ভিত্তিতে কি কয় প্রকার, 2 প্রকার। ক্লিয়ার? আচ্ছা এই তো। তারপরে দেখো গ্রামের একজন শাকসবজি বিক্রেতা চাইলেই পালং শাকের সরবরাহ বাড়াতে পারেন না, এক্ষেত্রে পালং শাকের বাজার কোন ধরনের বাজার উদাহরণ হবে, স্বল্পকালীন, দীর্ঘকালীন, এটা অবশ্যই অতি স্বল্পকালীন, ঠিক আছে, কারণ পালং শাক কি একটা নির্দিষ্ট সময়, শীতের সময় শুধু কিছু সময়ের জন্যই উৎপাদন হয় এবং বাজারজাত করা হয়, যদিও এখন কি হয় 12 মাসই পাওয়া যায়। অতি স্বল্পকালে বাজারের দাম বিশেষ করে কিসের উপর নির্ভর করে, কিসের উপর বলো, অবশ্যই যোগানের চাহিদার উপরে, অবশ্যই কি চাহিদার উপরে, যে তোমার ওই যে বললাম যে কিছুক্ষণ আগে বলছি যে অতি স্বল্পকালীন বাজারে দুধের দাম হঠাৎ করে কি হয়ে যায়, বেড়ে যায়, কেন, চাহিদা বাড়ছে, মানে দুধের পরিমাণ কি পুরো ইয়েতে 4 মণ আছে, এখন কি হয়েছে যে যারা ক্রেতা আছে 5 জন ছিল, এখন এসে বসে আরো 10 জন 15 জন, কিন্তু দুধ কি ওই 4 মণই আছে, বরঞ্চ আর কি কমতেছে, কিনতেছে আর কমতেছে, ঠিক আছে, চাহিদা বৃদ্ধি পেলেই কি হয়ে যায় অতি স্বল্পকালে বাজারে দাম বিশেষ করে দাম কিসের উপর নির্ভর করবে, চাহিদার উপরে, চাহিদা বাড়লেই কি দাম বেড়ে যাবে। তারপরে দেখো পাট ও সোনা তৈরি পোশাকের বাজার, স্থানীয় বাজার, দেখো ভালো করে বুঝবা, এই পাট সোনা এই যে এই এবং তৈরি পোশাক, ঠিক আছে, এই পাট আমরা কি করি, রপ্তানি করি, আর সোনা আমরা কি করি, আমদানি করি, তৈরি পোশাক রপ্তানি করি, ঠিক আছে, কি করি, এই তো। এর মধ্যে দেখো এই 3টার মধ্যে আমাদের স্থানীয় বাজার, আন্তর্জাতিক বাজার, জাতীয় বাজার, এই স্থানীয় বাজারে তো আমরা এগুলো করি না, এই পাট আমরা স্থানীয় বাজারে ক্রয় বিক্রয় করি স্থানীয় বাজারে, এই স্থানীয় বাজারে এটা হবে না, কারণ এগুলো আমাদের কি বেশি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো হচ্ছে কি আন্তর্জাতিক বাজারে আমরা কি করি, ক্রয় বিক্রয় করি, রপ্তানি করি বা আমদানি করি। জাতীয় বাজার এটা হবে কি জাতীয় বাজার, স্থানীয় বাজার হবে না, স্থানীয় বাজার হচ্ছে তোমার গ্রামে, তোমার উপজেলায়, তোমার গ্রামে যেই বাজারগুলো, তার মানে আন্তর্জাতিক বাজার এবং জাতীয় বাজার, ঠিক আছে, তার মানে হবে 2 ও 3, কি হবে 2 ও 3। এরপর দেখো স্বর্ণের বাজার কোন ধরনের বাজার, দেখো স্বর্ণের বাজার কোন ধরনের বাজার, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি স্বল্পকালীন, অতি দীর্ঘকালীন, অবশ্যই দীর্ঘকালীন, স্বর্ণের বাজার কি হবে, দীর্ঘকালীন হবে, কি হবে, দীর্ঘকালীন। আচ্ছা গুড, পপি সঠিক। এই 1 2 3 মোহাম্মদ জাকি, কেন সবগুলো হবে কেন, সি হবে, পপি সঠিক বলছো। এরপরে দেখো ঈদ উপলক্ষে মিস্টার রহিম নরসিংদী থেকে কাপড় কিনে এনে ঢাকায় বিক্রি করেন, এখানে কোন জাতীয় বাজার হবে বলো, স্বল্পকালীন, দীর্ঘকালীন, আন্তর্জাতিক, জাতীয়, বলো এটা কি হবে। ঈদ উপলক্ষে মিস্টার রহিম নরসিংদী থেকে কাপড় কিনে, এই যে গাউসিয়া, নরসিংদীর গাউসিয়া থেকে কাপড় কিনে ধরো ঢাকায় বিক্রি করেন, ঠিক আছে, ঢাকায় বিক্রি করেন, এখানে কোন জাতীয় বাজার নির্দেশ করে, জাতীয় বাজার বলছে, কিন্তু জাতীয় বাজারের প্রকার দেখো স্বল্পকালীন,
দীর্ঘকালীন, আন্তর্জাতিক, জাতীয়। এটা দীর্ঘকালীন, কি কালীন? দীর্ঘকালীন, কি কালীন? দীর্ঘকালীন জাতীয় বাজার নির্দেশ করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতা বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কত বলো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এর মধ্যে কি, এর মধ্যে কি হয়? এর মধ্যে কি অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, এবং কি হয় এই ক্রেতা এবং বিক্রেতা দামের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। তাহলে দেখো দুইজন, কয়েকজন, অসংখ্য, তাহলে কি হবে? অসংখ্য। এই তো তারপর কোন বাজারের পণ্য সমজাতীয় বলো? সমজাতীয় পণ্য কাদের হয়? সমজাতীয় বাজার, সমজাতীয় পণ্য হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। দেখো এই যে যখন কোকা-কোলাকে আমরা বর্জন করছিলাম, তারপর আমরা কি করছি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিকে ছিল। এই মজুর অবস্থা খুব খারাপ ছিল, তারপরে তারা লসের মধ্যে হলেও, যদিও লস হয় নাই, কিন্তু খারাপ মন্দ অবস্থার মধ্যে দিয়েও কিন্তু প্রতিযোগিতাটা টিকে ছিল। যখনই কি হয়েছে, যখনই কি হয়েছে একটা সুযোগ পাইছে সিম্পেথি কাজে লাগিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার সত্ত্বে, তারপরে কি হয়েছে? এই যে সমজাতীয় পণ্য, সমজাতীয় পণ্য কোকা-কোলার মতোই তো এখন কি লাগে আমাদের কাছে? ভালো লাগে মজু। ঠিক আছে, এই যে মজু, মজুর অ্যাডভার্টাইজ করে দিলাম রে। ঠিক আছে, এই সমজাতীয় পণ্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কোন বাজারের পণ্য? সমজাতীয় বাজার, সমজাতীয় পণ্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। তারপর তারপর নাই রে আজকে আর। ঠিক আছে, এই 7:30টা, সরি 7টায় ইংরেজি, 7টায় ইংরেজি ফার্স্ট পেপার স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর উপরে তোমাদের মানিকা হাসান স্যার গুরুত্বপূর্ণ ক্লাস নেবে। 7টায় অবশ্যই তোমরা আবার সংযুক্ত হয়ে যাবা। তোমাদের সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যে ক্লাসটা ধৈর্য সহকারে দেখেছ। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে আজকে আমি ওই তাহারে পরে মনে, তোমাদের অনেকে বলছো তাহারে পরে মনে থেকে আমি একটা রেকর্ড ক্লাস দিব, তোমরা দেখে নিবা সবাই। ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।